হচ্ছে আমাদের lecture number 5. We'll start our second chapter from today. I already announced the date of your quiz. Did you get the information from your CR? Okay. Exam date is the next Tuesday. Date টা একটু দেখে নেন কোন দিন? Next Tuesday. Topic হচ্ছে MCQ. I have already provided and it uploaded in the portal. There is a 50 MCQ from all the chapter. I have to give it in the portal. Okay? তাহলে দেখেন টুইসডেতে কোন তারিখ পড়ে, which date it was? Which date? 14. তাহলে 14 May আপনাদের ক্লাস টেস্ট। আর আপনাদের প্রেজেন্টেশনের জন্য আমি গ্রুপ দিতে বলেছিলাম আজকে সিআরকে, কিন্তু এখন পর্যন্ত পাইনি। এখন আপনারা যদি না করেন আমি নিজেই করে দেবো, এবং আপনাদের প্রেজেন্টেশনটাও শুরু হবে হচ্ছে নেক্সট উইক থেকে। এই কুইজ শেষ হবে 14 থেকে, তার থেকে আমরা প্রেজেন্টেশন শুরু করবো। প্রতিদিন 8 থেকে 10 জন প্রেজেন্টেশন দেবেন, 5 মিনিট করে টাইম এক একজনের। শেষে 30 মিনিটসটা আমি প্রেজেন্টেশনের জন্য রাখছি, আপনার প্রেজেন্টেশন রেকর্ডিং করবেন। যারা ওইখানে রিটেক হবে তারা পরে ক্লাসের পরে আবার করে নেবেন। এটা আমি ভিডিও আপলোড করবো ফেসবুক গ্রুপে। এখানেও হবে, আমিও দেখবো, আবার আপলোডও করবেন। আর যারা এখানে আসতে পারছে না কিন্তু ভিডিও প্রেজেন্টেশন ছাড়া লিংক ছাড়া আমি কিন্তু কাউকে নাম্বার দিব না প্রেজেন্টেশন ছাড়া। 10টা এমসিকিউ দিব। এক্সকিউজ মি ম্যাম, একটা কোশ্চেন। আপনি বললেন যে আমাদের হচ্ছে রেকর্ড করে আপনাদের তো আবার এখানে হবে। আমরা যখন এখানে প্রেজেন্টেশন দিব আপনার সামনে তখন কি রেকর্ড হবে না? হ্যাঁ, দ্যাট টাইম ইট উইল রেকর্ডেড। ওকে, সেম একটাই কাজ। Only one job you have to do. You have to give your presentation on the job friendly in the recording part. If there is any flaws we find, we will take it. So, what is the benefit of doing so? Doing so that the recorrection and everything is done in complete in the class. We have to be very careful of the hashtag and all this stuff so that we can upload them. So that if you can upload the video, it is uploaded by that. এখানে প্রেজেন্টেশন দিয়ে সিঙ্গেল ভাবে আলাদা করে আবার ভিডিও প্রেজেন্টেশন না, এখানে প্রেজেন্টেশনে দিবেন, ওইটাই ভিডিও ওইটাই আপলোড করবেন। কিন্তু আমি দেখে দিচ্ছি কোনো কিছু ঠিকঠাক মতো আছে কিনা, সবাই দেখে তো এই জন্যই। তো একটু পরে করে বলা হয় কি কনফিডেন্ট হতে যদি কিছু হয় আপনার এডিটিংও করা যায়। আমি বললাম এই লাইনটা শুধু রিটেক নেন, ওই লাইনটা রিটেক নেন, এডিটিং করে আমরা সুন্দর করে আপলোড করে দেন। সো দ্যাট আমাদের ব্যাচেতে সবার সাথে ভালো হয়। বুঝতে পেরেছি? ট্রাইও দেবের বেস্ট। আর বাকিরা অনেক ভালো ভিডিও দিচ্ছে, মানে অনেকের আপনারা জানেন না ফেসবুকে দেখেছেন কিনা। সো অনেকের অনেক ভালো হয়েছে। তো আমরা ট্রাই আওয়ার দেবের বেস্ট সো দ্যাট ইউ ক্যান মার্ক আপ দ্য স্ট্যান্ডার্ড আর কি। এটা আমরা চেষ্টা করব। আপনার নেক্সট ক্লাস আমি জানি না রমজান কোথায়, আরেকজন সিআর কোথায়। আপনি তো রেগুলার ক্লাস করেন, আপনি একটা সিআর হন। হ্যাঁ, আপনাকে আমি বানাবো, দাঁড়া লিডারশিপ স্কিল বানানোর দরকার আছে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটাতে যেতে বলবো, এটা ট্রেডিশনাল চ্যালেঞ্জেস ফেস বাই দ্য ম্যানেজমেন্ট। এখানে এই জিনিসটা করবো, এখানে থিওরি করবো আমরা ম্যানেজমেন্ট অ্যান্ড সাম হিস্ট্রি উইল বি রিপিটেড। Why we need to read the theory and why we need to read out the history of the others. যেটা বলা হচ্ছে theory is the conceptual framework. হ্যাঁ, give you the blueprint for your action. এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোটেশন। দেখেন থিওরি আপনাকে কি দেয়, বলা হচ্ছে এটা একটা কনসেপচুয়াল না, হাউ ইউ ডু দ্য জব। থিওরি থেকে আপনি জানতে পারেন, আমরা মনে হয় যে ধরুন থিওরি পড়ে কি হবে, থিওরি একটা জিনিস পড়ার মতো মুখস্থ করতে। থিওরি কখনো মুখস্থ করতে, থিওরি কিন্তু created from the practical life, from the knowledge gathered from experience. Theory implication কিন্তু অনেক। থিওরি হচ্ছে কি আপনাকে ফুটো বলা ছিল যে থিওরি গিভ ইউ দ্য ফ্রেমওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন নলেজ প্রোভাইডিং এ ব্লুপ্রিন্ট ফর অ্যাকশন। কি কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে হারবার্স টু ফ্যাক্টর থিওরি, যেটা আমরা বলছি, হ্যাঁ, হারবার্স টু ফ্যাক্টর থিওরিটা কি জানো? হারবার্স টু ফ্যাক্টর হচ্ছে দুইটা ফ্যাক্টরস আছে। একটা হচ্ছে বলা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু মোটিভেট ইউর এমপ্লয়ি অর ইফ ইউ ওয়ান্ট টু retain your employee, there is a two factor behind this, and one is the key maintenance factor and this is the motivational factors. What is the maintenance factor? Maintenance factor হচ্ছে যেই জিনিসগুলোর জন্য people are doing their job, এই জিনিসগুলো না থাকলে মানুষ কাজই করতো না, বিকজ people are doing their job for money. স্যালারি না থাকলে কেউ কাজ করতে আসতো না। দেন people money, তারপর হচ্ছে এনভায়রনমেন্টটা দেওয়া, তারপর হচ্ছে কি
সেফটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করা, প্রপার লাইটিং থাকা, প্রপার ইকুইপমেন্ট, প্রপার নেসেসারি মেশিনারিজ তাকে প্রোভাইড করা ফর ডুইং দ্য হিজ অর হার জব প্রপারলি। এটা না থাকে, এটা দিয়ে আপনি ইউ ডিডন্ট গিভ হিম অর হার এনি প্রিভিলেজ। দিস থিংস আর নেসেসারি ফর ডুইং দিস জব ডান। এগুলো কোথা থেকে আসছে? থিওরিতে যে এই কনসেপ্টটা বলা থেকে আসছে যে দেখেন মানুষকে কাজ করার জন্য ইউ হ্যাভ টু প্রোভাইড দিস স্টাফ, আদারওয়াইজ দে উইল নট ওয়ার্ক ফর ইউ। এটা হচ্ছে আপনার মেনটেন্যান্স ফ্যাক্টর। এইগুলোর একটাও যদি অ্যাবসেন্স থাকে, পিপল কি হয়, ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। কিন্তু এগুলো প্রেজেন্ট থাকলে পিপল আর নট স্যাটিসফাইড। এগুলো তো আছে দেখে আমি কাজ করতে এসেছি। For satisfying or motivating your employee, what are the factors? That is called as the motivational factors. What are the motivational factors? Motivational factors are those factors which encourage employee to do their job more enthusiastically, more encouragingly. সেই জিনিসগুলো হচ্ছে কেমন মোটিভেশনাল ফ্যাক্টর, লাইক রিকগনিশন, প্রমোশন, তারপর হচ্ছে কি আপনি হচ্ছে কি ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে কি আপনি একটা ভালো ট্যাগলাইন দিলেন ওকে। তো এভরিথিং গিভ দেম এ মোটিভেশন। এগুলো হচ্ছে মোটিভেশন হুইচ গিভ এ এমপ্লয়ি মোটিভেটেড। দেখেন এই থিওরিটা কিন্তু আপনারা আপনাদের লাইফেও ইমপ্লিমেন্ট করতে পারছেন। কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন দেখেন, এটাকে ছোট্ট আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করলাম। কীভাবে আমি ইমপ্লিমেন্ট করতেছি ইন মাই লাইফ। দেখেন আপনারা যে এখানে আসছেন, আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে কিন্তু এটি ইমপ্লিমেন্টেশন আছে। আপনারা এখন ছোটো অ্যাজ এ স্টুডেন্ট, বাবা মা আপনাদের কী করে? আপনাদেরকে এখানে টিউশন ফি দিতে হবে, প্রপার পড়াশোনার এনভায়রনমেন্ট দিতে হবে, এভরিথিং দেওয়ার পরে এটা হচ্ছে আপনার মেনটেন্যান্স ফ্যাক্টরস। এগুলো না দিলে আপনি পড়াশোনাই করতে চান। ইজ ইট ট্রু অর নট? If they want to motivate you, they tell you something extra benefits to you. Like তুমি যদি ভালো করো, তোমাকে তোমার এই ফোন লাগবে, এটা কিনে দিবে, based on their result তোমাকে এই ল্যাপটপ প্রোভাইড করবে। এখন আপাতত এই ল্যাপটপ আছে, if you can ensure that your result will be there, তুমি এটা পাও। এনকারেজ করা প্লাস রিওয়ার্ড, হ্যাঁ রিওয়ার্ড দেওয়াটাই হচ্ছে কি মোটিভেশনাল ফ্যাক্টর which will তারপর হচ্ছে রিকগনাইজ করা। আরেকটা ইম্পর্টেন্ট, সবসময় রিমিউনারেশন বেনিফিট ইজ ইম্পর্টেন্ট, নট লাইক দ্যাট। মোটিভেশনাল ফ্যাক্টর নন রিমিউনারেশন আছে। রিকগনিশন করা যে না তুমি খুব ভালো কাজ করছো, এভরিওয়ান টেলিং দ্যাট যে ইউ আর ডুইং ইউর জব, ইউ আর ডুইং দ্য এক্সেলেন্ট জব, তারপর আপনি যেটা করছেন ভালো জব করছেন, আই এম ভেরি প্রাউড অফ ইউ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মোটিভেট করে। দ্যাট ইজ কল্ড অ্যাজ এ রিকগনিশন, যে একটা মানুষ যে এফোর্ট দিচ্ছে ওটা রিকগনাইজ করে। দেখেন এই থিওরি কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফেও ইমপ্লিকেশন আছে। সো থিওরি এই জন্যই বলা হচ্ছে থিওরি হচ্ছে গিয়ে, থিওরি ইজ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর অর্গানাইজিং নলেজ। নলেজটাকে অর্গানাইজ ওয়েতে দেখায় যে আপনার হ্যাঁ এই নলেজটা এইভাবে ইউজ করা যায়, আমি আগে তো চিন্তাই করি না যে আমারও লাইফে এটা ইউজ করা যায়। দেন প্রোভাইড এ ব্লুপ্রিন্ট ফর অ্যাকশন, একটা ব্লুপ্রিন্ট ফর দ্য অ্যাকশন দিচ্ছে। এখন আসলে হিস্ট্রি, অনেকেই বলে হিস্ট্রি সো বোরিং, পড়তে ভালো লাগে না। কিন্তু বিলিভ মি, যে হিস্ট্রি থেকে শিক্ষা নেয় না তার নিজের লাইফ থেকে শিক্ষা নিতে হয়। What I said, what I quote that if anybody cannot fail to learn from the history, he will suffer this thing in his heart or in his or her life. কারণ হিস্ট্রি কিন্তু আপনাকে রিপিট হয়, হিস্ট্রি ইজ রিপিটেড এগেন এন্ড এগেন। হিস্ট্রিতে যেমন মানুষগুলো ভুল করেছে ওগুলো যদি আমি রিকগনাইজ করতে পারি, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ওইগুলো রিপিট হয়। এই জন্য আমাদেরকে বারবার বোঝায় দেখো ও অমুক পড়ে অমুক হয়ে গেছে, ও না পড়ে এটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি দেখেন এখানে একটা বলা হচ্ছে history, understanding the historical context of management, providing a sense of heritage, can help manage to avoid mistake of other. অন্যরা যে ভুলগুলো করছে, I will not repeat it again. ফর যেমন ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন আসছিল, হ্যাঁ, তারপর তখন এখন ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 8 ওয়ার্কের জন্য মেয়েদের আসছিল, এই জিনিসগুলো কিন্তু এখন ম্যানেজমেন্টে ভুল করা যাবে না। যে আপনি একই জিনিস ভুল করছেন, আবার ইন্ডাস্ট্রিয়াল একটা রেগুলেশন আনবেন, আবার এগুলো তারপর হোয়াইট কালার ব্লু কালার, এই যে একটা অ্যাক্ট পাস হয়েছে, হ্যাঁ, সিভিল রাইট অ্যাক্ট, ইকুয়াল অপরচুনিটি অ্যাক্ট, ইও বলি আমরা, ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি অ্যাক্ট, প্রত্যেকটা অ্যাক্টের পিছনে কিন্তু একটা হিস্ট্রি আছে। এবং আপনাকে কেন বলা হচ্ছে যে এই হিস্ট্রি থেকে যে অ্যাক্টগুলো আসছে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ দ্য হিস্ট্রি উইল রিপিটেড এগেইন। তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশন কোলাপস ডাউন করবে। সো ইউ ক্যান নট টেক দ্য রিস্ক অফ দ্যাট। Now you can go for registration right now because the coordinator is not still available. What is the thing is that you need to clear your payment. Did you clear your payment? ওটা আপনি করে ফেলেন আফটার দ্য ক্লাসেস, অথবা আমি ক্লাস শেষ করে যখন ওদের প্রেজেন্টেশনটা নেওয়া শুরু করবো, দেন দ্যাট টাইম ইউ ক্যান গো এন্ড ক্লিয়ার ইউর পেমেন্ট, এন্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু ফিল আপ দ্য গুগল ফর্ম। কিন্তু আজকে
আমার 1টা পর্যন্ত ক্লাস। আচ্ছা, এখন আমরা মনে করি যে ম্যানেজমেন্ট কখন থেকে শুরু হয়েছে, তবে এখানে বলা হচ্ছে যে the practice of management is far behind that. আমরা যখন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিগুলো পড়ছি আমরা বলছি না, ম্যানেজমেন্ট ক্যান বি ট্রেসড ব্যাক 1000 ইয়ার্স ব্যাক। কেন বলা হচ্ছে যে ইজিপশিয়ানের যে ম্যানেজমেন্ট স্কিল ছিল পিরামিডের, ওইটা বলা হচ্ছে এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট যে স্কিলটাকে প্রজেক্টর করা হয়েছে। কারণ দ্য ওয়ে পিরামিড ইজ মেড উইদাউট প্রপার ম্যানেজমেন্ট ইট ইজ নট পসিবল। পিরামিডের প্রত্যেকটা জিনিস এত সিকোয়েন্সিয়াল, এত অর্গানাইজ, এত তাদেরটা এত মানে ওয়েল অর্গানাইজ, তো এটা ম্যানেজমেন্ট ছাড়া কোনো মতেই পসিবল ছিল না। এই জন্য বলা হচ্ছে যে ইজিপশিয়ানদের থেকে প্রথম ইউজ অফ ম্যানেজমেন্ট আসছে, কারণ উইদাউট ম্যানেজমেন্ট যদি ঠিক টাইমে ঠিক কাজটা কারণ এরকম করে পিরামিড বানানো সম্ভব হতো না। ওরা ওদের মানে ওদের সময়ের তুলনায় অনেক টেকনিক্যাল ছিল না, ওদের সময় তুলনা এখন যেটা বলা হচ্ছে হিস্ট্রিতে, আমি যেটা একটা কয়েকটা জিনিস ডকুমেন্টারি দেখে, এটা আমার কথা না, ডকুমেন্টারি বলা হচ্ছে যে দ্যার ইজ সিভিলাইজেশনের অনেকগুলো লেভেল আছে। ওরা আমাদের চেয়ে সিভিলাইজেশনে অনেক আগানো ছিল। সিভিলাইজেশন হচ্ছে কি একবার ধ্বংস হয়ে আবার শুরু হয়। আমরা এখনো পর্যন্ত ওদের মতো নলেজে যেতে পারি না। পিরামিডে যেরকম আছে, পিরামিডের যে সবচেয়ে উঁচা যেভাবে বড় বড় পাথরগুলো বসেছে, আমরাও এখন পর্যন্ত এত হাই রেজে উঠে ওই টেকনোলজি এখনো ক্রেন আমাদের কাছে নেই, যে ক্রেন ওরা ইউজ করছে। তারপর ওরা যেভাবে অ্যালাইন করছে স্টারের সাথে মিলায় পিরামিডগুলো বানানো, তো অনেকে বলে এলিয়ান এসে করছে বা এলিয়ানদের সাথে ছিল, কিন্তু ওদের যোগাযোগ ছিল, এটাও অনেকে বলে, এটা না, কিন্তু ওদের ওই লেভেলে অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান ছিল বা নলেজ ছিল। এইটা তো শিওর যে দে হ্যাভ দ্য নলেজ দ্যাট লেভেল সো দ্যাট দে ক্যান ক্যালকুলেট অল দিস থিংস। আমরা এখন ওই লেভেলে পৌঁছাতে পারি। সো এখন that's the Egyptian used management function for of planning, organizing, controlling, যেভাবে কন্ট্রোল করছে প্রত্যেকটা লেবার যদি ঠিকমতো কন্ট্রোল না হতে হয় পিরামিড করা যেত না। When they construct the pyramid. Observe next slide figure 2.1. It will illustrate a few of the most important management breakthrough practice over the last 4,000 years back. দেখেন এখানে বলা হচ্ছে কি ম্যানেজমেন্ট কখন থেকে হয়েছে, সুমারিয়ান থেকে শুরু হয়েছে, তারপর বলা হচ্ছে ইজিপশিয়ান আসছে, বেবিলিয়ানের সভ্যতা আসছে, দেন গ্রিক, দেন বলা হচ্ছে কি রোমান, চাইনিজ, তারপর হচ্ছে ভিয়েতনাম এসছে সভ্যতা। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরছে ম্যানেজমেন্টের, যে এক জায়গা থেকে কিন্তু স্ট্রাকচার না, একজনের জ্ঞান নিয়ে যখন শুনেন আপনি দেখবেন যে সিভিলাইজেশন কখনো এক জায়গায় মানে যে হিস্ট্রি দেখেন সিভিলাইজেশন কখনো এক জায়গায় স্টিক ছিল না। একজন যদি রুল করে ওর হয়তো বা 1000 বছর 2000 বছর রাজত্ব বা 100 200 300 বছর এটার এন্ড আছে, আরেকজন কি করে ওর জ্ঞানটা নিয়ে আবার আরো বেশি নতুন শক্তিতে সে প্রকাশ পায়। এটাই হচ্ছে কি নিয়ম, এটাই হচ্ছে কি এখন পর্যন্ত সিভিলাইজেশন এভাবে মুভমেন্টটা হয়েছে। তারপর দেখেন ইউজ রিটেন রুলস এন্ড রেগুলেশন ফর গভর্নেন্স। সুমারিয়ানরা প্রথম আসছে যে গভর্নেন্সের জন্য উই হ্যাভ টু ইউজ দ্য রিটেন রুলস এন্ড রেগুলেশন। যে রিটেন রুলস এন্ড রেগুলেশন থাকলে ইট হ্যাজ দ্য পিপল উইল নট ফরগট আর সিকোয়েন্সিয়ালি কাজটা চলবে। দেন ইউজ ম্যানেজমেন্ট প্র্যাকটিস টু কনস্ট্রাক্ট পিরামিড। ইন্ডিয়ান কনস্ট্রাক্ট পিরামিডের জন্য ওরা যেটা করছে সেটা হচ্ছে যে সেকেন্ড ওরা ইজিপশিয়ানরা আসে, ওদের রুলস রেগুলেশনও ছিল, প্লাস ওরা কিছু কন্ট্রোলিং জিনিসগুলো আছে, অর্গানাইজেশনের জিনিসগুলো অ্যাড করেছে। দেন হচ্ছে কি বেবিলিয়ান সভ্যতায় যেটা দেখি ইউজ এক্সটেন্সিভ সেট অফ ল অ্যান্ড প্র্যাকটিস হবে, ওরা ল প্র্যাকটিসেসটা নিয়ে আসছে। ল অ্যান্ড প্র্যাকটিসেস না থাকলে আমি কিন্তু গভর্নেন্স আনতে পারছি। প্রথমে ছিল রুলস রেগুলেশনটা রিটেন থেকে মানুষকে বারবার ঢুকে হচ্ছে, তারপর হচ্ছে অর্গানাইজ করবো, কন্ট্রোল করবো। এরপর হচ্ছে ঠিক আছে আই হ্যাভ টু ডেভেলপ সাম ল অ্যান্ড প্র্যাকটিসেস ফর ইমপ্লিমেন্টিং ওই ওগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। দেন ইউজ ডিফারেন্ট গভর্নিং সিস্টেম ফর সিটিজ অ্যান্ড স্টেটস। তারপর কিন্তু সেন্ট্রালাইজেশনে ছিল, তারপর কি কোনো ডিসেন্ট্রালাইজেশন করলো না, এক জায়গায় থাকলে I cannot control my whole country. So why don't we go for the city and state basis? তো ওটা থেকে চলে গেছে। Use organized structure for communication and control. এখন বললো যে স্ট্রাকচার কমিউনিকেশন থাকতে হবে, কন্ট্রোলের জন্য থাকতে হবে। Use extensive organizational structure for government agencies and arts. তারপর বলা হচ্ছে extensive organizational structure থাকতে হবে। Use organization design planning concept of plot control the sea. এখন সি কন্ট্রোলের জন্য ওরা নিয়ে আসছে কি ভিয়েতনামরা প্ল্যানিং করছে সিটাকে কিভাবে কন্ট্রোল করবে। আপনার যে সমুদ্র সীমা এগুলো যে সব কন্ট্রোল হয়, এগুলো সব প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং এর মাধ্যমেই এবং লিডারশিপের মাধ্যমে ঠিক টাইমে ঠিক ডিসিশন নেওয়া হয়। এখন যেটা বললাম এখানে
For strengthening organization, government, agency and the structure for communication and control. আপনাকে যদি কন্ট্রোল করতে হয় তারপরে স্ট্রাকচার কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল থাকবে। আপনাকে মনে হয় যখন আমাদের বাংলাদেশ বা পাকিস্তান ডিভাইড পাকিস্তান কান্ট্রি ক্রিয়েট হয়েছে, আমরা কিন্তু হিস্ট্রি থেকে শিক্ষা নেয় ওরা একটা কান্ট্রি দিচ্ছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মাঝখানে 1200 কিলোমিটারের গ্যাপ, ওই কান্ট্রি ওরা খুশি খুশি ইন্ডিয়া থেকে ভাগ হয়ে চলে আসছে। উনি আসার পর সেখানে না ছিল কমিউনিকেশন ব্যবস্থা, না ছিল কোনো কন্ট্রোল করার ক্ষমতা। প্রপার কমিউনিকেশন ছাড়া ইউ ক্যানট কন্ট্রোল পিপল। আপনি যদি কমিউনিকেশন মাস্ট বি টু ওয়ে, আপনি কি বলতেছেন আমি বুঝি না, আমি কি বলতেছি আপনি বুঝতেছেন না, দ্যার ইজ এ গ্যাপ। গ্যাপ থাকলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল ডাজন্ট মিন যে জোর করে কাউকে দিয়ে কিছু করা। কন্ট্রোল মিন্স হচ্ছে কি আমি আমার জিনিসটা প্রপারলি বুঝাতে পারছি সো দ্যাট দে ক্যান ডু দেয়ার জব প্রপারলি। আপনাকে যদি আমি জাস্টিফাই না করতে পারি যে why you will do this job, what is the benefit of doing this job, আপনি কেন করবেন, কোনো মানুষই করবে না। তো হ্যাঁ, ইতিহাস থেকে যদি শিক্ষা নিতে এই ভুলটা ওরা করতো না। তারপর দেখেন প্রপার স্ট্রাকচারিংটা হয়। আপনি নদী দিয়ে রাখছেন সব ইন্ডিয়াকে, আপনার অরিজিন। আপনি একটা দেশ, নেচার কিন্তু একটা ভাবে আপনার দেশকে ডিভাইড করে। আপনার দেশ ভাগ হওয়া ছিল নেচার অনুযায়ী, আপনি নেচারের এগেনস্টে যে দেশ ভাগ করছেন, আপনার নদীর সীমানা দিয়ে দিয়েছেন একজনকে, তারপর আপনার কালচারও মিলে না। আসাম ত্রিপুরা সবার কালচার হচ্ছে আমাদের মতো। আমাদের যদি দেশ, কারণ নদীর পাশ দিয়ে যারা যায় তাদের কালচার, মানে একটা নদী যখন ভাগ হয় তখন ওই মাধ্যম দিয়েই হচ্ছে গিয়ে তার হিস্ট্রি কালচার ডেভেলপ হয়। এবং এক নদীর পাশে সবার দেখবেন একই রকমের কালচার থাকে। তো আপনার ত্রিপুরা আসাম বাদ দিয়ে আপনি একটা কান্ট্রি বললেন, আপনার অরিজিন অফ রিভার ওইখানে, আপনার কালচার এরিয়াতে মানুষ ওইখানে। আরাকান, আপনার মধ্যে কিন্তু আসা ছিল রাখাইন, এরা কিন্তু আপনার এখানে চলে আসার কথা ছিল কারণ আপনার নদী। চিরগের পুরো বেলটা যদি দেখেন আরাকানের সব একই ভাষায় কথা বলে, চিরগনিয়ান ভাষা। ওই দেখেন নদী, কর্ণফুলী নদীর অরিজিন কোথায় দেখেন, ত্রিপুরা আসামের মানুষ ওই যে ফেনী নদী যেখান থেকে আসছে তখন ওই দিকে মধ্যে কথা বলে। তারপর পদ্মা যে দিক থেকে আসছে ওই দিক থেকে হচ্ছে কি পদ্মার পাশে হচ্ছে কি আমাদের দেশে মুর্শিদাবাদ হচ্ছে ভাষা হচ্ছে রাজশাহী মানুষের মতো। আপনার নদী দিয়ে কিন্তু ভাবেন, আপনি স্ট্রাকচারও বুঝেন না, আপনি কিছু একটা দেশ দিয়ে চলে আসলে দেশটা কন্ট্রোল করবেন। এটা হচ্ছে হিস্ট্রির কাজ। হিস্ট্রি আপনাকে বোঝায় কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে লিড করতে হবে, কিভাবে অর্গানাইজ করতে হবে। আপনি যদি এখান থেকে শিক্ষা না নেন, নিজের মতো চলতে থাকেন, আপনি কিন্তু ওই যে একই জিনিস আপনার সাথে আবার হবে, পরে আর কন্ট্রোল হবে না। আল্লাহ জানে কি অবস্থা হয়েছে আমার। 3 ট্রেডিশনাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এখন আমি আগের হিস্ট্রি শেষ, আমরা এখন যে প্র্যাকটিসটা করি 3টা ট্রেডিশনাল ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস করি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, আইডিয়া অফ আর্লি 20th century থিওরিজ অ্যান্ড ম্যানেজার coverage with the emergence evolution of large scale of business and management practices. These practices actually into 2 different viewpoint, একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা কি ওটা আমি একটু ক্লিয়ার করে দিই। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে বলা হচ্ছে, প্রথমে বলা হয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টে যে আপনার প্রত্যেকটা কাজের পিস অফ রেট নামে একটা কনসেপ্ট এনেছে। পিস অফ রেটটা কি, যে যতটুকু উৎপাদন করবে তাকে ওইভাবে টাকাটা আমি দিব, অ্যান্ড দ্য বেসিস অফ দ্য প্রোডাকশন অফ ইউনিট আই উইল পে দ্য মানি। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রথমে ডিভিশন অফ লেবার কনসেপ্টটা এনেছে, আমরা যেটাকে বলি এখন পর্যন্ত স্পেশালাইজেশন। এখন দেখেন এটা কিন্তু অনেক পুরানো থিওরি, স্টিল ইউজিং স্পেশালাইজেশন। এখন আমরা ইউজ করি না, যে প্রত্যেকটা কাজকে স্প্লিট ডাউন করি ছোট ছোট কাজে, এবং যে যে কাজে ভালো তাকে দিয়ে ওটা করায়। যেমন আপনি যদি সফটওয়্যার ডেভেলপ করতে চান, আপনি কম্পিউটার সায়েন্সকেই দেখেন কত ভাগে ভাগ করছে, আপনি আমাদের বিজনেসকেই দেখেন কত ভাগে ভাগ করছে আমরা। এখন আরও হচ্ছে কিন্তু, যেমন আগে ছিল কি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, এখন কী করছি ম্যানেজমেন্টকেও আবার ভাগ করছি, এমআইএস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডাটা সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট, অনেক রকমের ভাগে আসতেছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে মার্কেটিংয়ের আমি ভাগ করছি সেলস অ্যান্ড মার্কেটিং, ফাইন্যান্সকে ভাগ করছি ব্যাংকিং দিয়ে, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট পারপাস, এগুলো ভাগ হয়ে গেছে। অ্যাকাউন্টিংয়ে দিচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, নর্মাল অ্যাকাউন্টিং, চার্টার্ড অ্যাকাউন্টিং। দেখেন প্রত্যেকটারই কিন্তু অনেক কিছু ভাগ হয়ে আসছে। তো দিস ইজ কল্ড স্পেশালাইজেশন। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রথমে স্পেশালাইজেশনের কথা বলেছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে প্রপার অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছে, কীভাবে আপনি একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন জানাবেন, কীভাবে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আপনার কীভাবে চেইন অফ কমান্ড থাকবে, কীভাবে আপনি ওগুলোকে রুল করবেন বা ফলো করবেন। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট concerned with the improving the performance of individual work.
Frederick Taylor প্রথমে এটাকে আনছে। Frederick Taylor developed this system which is believed would be lead a more efficient and productive work. More efficient and productive work না, যখন ওই স্পেশালাইজেশন কনসেপ্টটা আনছে, ডিভিশন অফ লেবার আনছে এবং পিস রেট আনছে, তখন ওয়েস্ট অফ টাইম কমে গেছে। সেজন্য সে বলছে যে জবটাকে আমি মোর এফিশিয়েন্ট অ্যান্ড প্রোডাক্টিভ ফোর্স দিয়ে করেছি। স্টেপস ইন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কী কী ছিল দেখেন। ডেভেলপ এ সায়েন্স ফর ইচ এলিমেন্ট অফ দ্য জব। একটা সায়েন্স করে প্রত্যেকটা জবের যে প্রসেসটা আছে সে ওটাকে ফাইন্ড আউট করেছে। সায়েন্টিফিক্যালি সিলেক্ট এমপ্লয়ি, দেন ট্রেন দেম টু ডু দ্য জব। প্রত্যেককে সিলেক্ট করছে সায়েন্টিফিক্যালি যে কে কোন জবটা ভালো মতো করে। যে জবটা ভালো মতো করে তাদেরকে আলাদা করেছে। ধরেন আপনি এই কাজে ভালো, আপনি মার্কেটিংয়ে ভালো, আপনাকে আলাদা করে ফেলবেন, আপনি ম্যানেজমেন্টে ভালো, আপনাকে আলাদা করে, তারপর তাকে ট্রেন করা হয়েছে। এদের মধ্যে আবার যে সবচেয়ে বেশি ভালো ম্যানেজমেন্ট পারে তাকে দিয়ে অন্যদেরকে ট্রেন করা হয়েছে। তারপর বলা হচ্ছে যে সুপারভাইজ এমপ্লয়ি টু মেক শিওর দ্যাট দে ফলো প্রেসক্রাইব মেথড। এমপ্লয়িকে সুপারভাইজ করছে যে প্রেসক্রাইব যে মেথডটা আছে দে আর ফলোইং দ্য সেম প্রেসক্রাইব মেথড সো দ্যাট দ্য এভরি ওয়ান স্ট্যান্ডার্ড অফ ওয়ার্কিং will be the same. There is no difference between them. Continue to plan the work but use worker to get the work done. এখানে দেখেন এই পিকচারে ডেভেলপ এ সায়েন্স ফর ইচ এলিমেন্ট টু জব আর রিপ্লেস ওল্ড রুল অফ থামকে রিপ্লেস করেছে। নতুন যে প্রসেসটা আছে যে জবটা সবচেয়ে ভালো পারে ওইটাকে প্রসেস ধরে ওইটাকে আমি অ্যাড করে দিয়েছি। সায়েন্টিফিক্যালি সিলেক্ট এমপ্লয়ি, দেন ট্রেন দ্যাম টু ডু দ্য জব as described step 1. Supervise employee to make sure that they follow the prescribed methods for performing their job. Continue to plan the work but use worker to get the job work done. যাতে সে প্রপারলি জবটা ডান করে নিতে পারে। বিফোর গোয়িং টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আছে, এটা দিয়ে আমি এক্সপ্লেন করবো আবার এইগুলোকে। দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট কি, whereas সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ডিল উইথ দ্য জব অফ ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি। এখানে বলছে না, অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ওভারঅল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ফোকাস অন ম্যানেজিং দ্য টোটাল অর্গানাইজেশন কীভাবে ম্যানেজ করবে। বলছে ঠিক আছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি ইম্পর্টেন্ট, কিন্তু বলা হচ্ছে যদি প্রত্যেককে সিক্রোনাইজ না করা হয়, প্রত্যেককে একটা সিকোয়েন্সিয়ালি না আনা হয়, তাহলে তুমি কিন্তু বেস্ট রেজাল্টটা পাবা না। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ডুইং দ্যাট, যে প্রত্যেককে আগে সিকোয়েন্সিয়ালি আনা, কার কাজ কখন করবে, কোনটা পরে হবে কোনটা আগে হবে, টোটাল ম্যানেজমেন্টে তারা নিয়ে আসছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট লেড দ্য ফাউন্ডেশন ফর লেটার ডেভেলপমেন্ট ইন ম্যানেজমেন্ট থিওরি। এটা সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কিছু ফ্লস ছিল দেখে তারপর এটা ডেভেলপড হয়েছে। দেন ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর স্টেবল সিম্পল অর্গানাইজেশন বা ডাইনামিক অ্যান্ড ফর টুডেজ ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স অর্গানাইজেশন হচ্ছে দরকার। এই দেখেন এটার হচ্ছে জেনারেল সামারি। দ্য ক্লাসিক্যাল ম্যানেজমেন্টের কিছু জেনারেল সামারিটা দিছে দেখেন। দ্য ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট প্রসপেক্ট হ্যাড টু প্রাইমারি thrust. Scientific management focused on employee within the organization on the way improve productivity. Noted pioneer of scientific management Frederick Taylor, Frank Lithen-Griven, Henry Grant and Heritage Eminence. Administrative management focused on total organization way to make more efficient and effective. Prominent administrative management theory is the Henry Fowler, Landwick and Max Weber and Chartered Brandon. আমরা এখানে দুইজনের থিওরি শুধু পড়বো। একটা হচ্ছে ফাওয়েলের 14 প্রিন্সিপালটা আপনাদেরকে আমি করব, আর হচ্ছে কি ফ্রেডরিক টেইলারেরটা দেখাবো, ওইটারই নোটস আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ এক্সামে থাকবে না, মানে আমি এই টপিক থেকে এই দুইটা থিওরি আছে, আরও তো থিওরি আছে পরে, XYZ থিওরি আছে ম্যানেজমেন্ট, ওগুলো আমরা পরে যাচ্ছি। এই চ্যাপ্টার থেকে এই দুইটা থিওরি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিওরি। Laid the foundation of the later development management theory, identify important management process, function, skill that are still recognized today, focus attention on management as a valid subject of scientific inquiry. More appropriate for stable, simple organization than the today's dynamic and complex organization. Other prescribed universal procedure that are not appropriate in some times, even though some writers were concerned with the human element may be viewed employees as a tool of rather than resources. এখানে কিন্তু এমপ্লয়িকে শুধুমাত্র টুলস হিসেবে দেখছে, কোনো রিসোর্সেস হিসেবে দেন এটুক পর্যন্ত, যে ওদেরকে দিয়ে কীভাবে আমার বেস্ট প্রোডাক্টিভিটি আনা যায়, কিন্তু ওদের পার্সপেক্টিভটা চিন্তা করা হয় নাই। কিন্তু পরে যারা আসছে তারা বলছে নাই, দে আর দ্য ট্রিটেড শুড বি অ্যাজ এ রিসোর্সেস দিয়ে ট্রিট করতে আপনাকে হবে। এইটার জন্য বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ আসছে, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমরা যে দুইটা থিওরি পড়েছি ওই দুইটা একটু ইন ডিটেলসে দেখি।
দেন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি নোটটা আমি আপলোড করে দিব। আচ্ছা শুনেন রমজান, ক্লাসের পর আপনি আমার সাথে একটু যাবেন, আমি এমসিকিউটা আপলোড করবো, এটা আপলোড করবো, আমি ভুলে যাচ্ছি বারবার, এগুলো আমাকে আপনি না হলে আজকের মধ্যে রিমাইন্ডার দিবেন। আজকে কখন রিমাইন্ডার দিবেন? 3টার মধ্যে, কারণ আমার 1টা পর্যন্ত টানা ক্লাস, আমি 1টার সময় যেয়ে সব আপলোড করব। যদি না করি ইউ হ্যাভ টু গিভ মি এ রিমাইন্ডার, ঠিক আছে? হ্যাঁ দিয়েন, 3:30টার দিকে দিলে হবে। হ্যাঁ, আর হয়ে গেলে তো হয়ে গেলে আর রিমাইন্ডার দেওয়ার দরকার নেই। পোর্টালে যদি আপলোড হয়ে যায় তখন তো আর দরকার নেই, যদি না দিয়ে থাকে ইনশাল্লাহ আজকে ভুলবো না, রিমাইন্ডার দিয়ে রাখতেছে দেখে। বাট সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি এক্সপ্লেন, হোয়াট ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি? আমরা তো কিন্তু জানি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি কি। সায়েন্টিফিক যেটা ডিভিশন অফ লেবারের কথা বলেছে, পিস রেটের কথা বলেছে, স্পেশালাইজেশনের কথা বলেছে। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি ইজ এ মেথড অফ ইম্প্রুভিং এফিসিয়েন্সি ইন এ ওয়ার্কফোর্স অ্যাজ এ say name implies the management theory uses scientific method to assess worker process. The scientific method consists of 3 steps. প্রথমটা হচ্ছে অবজারভেশন, এক্সপেরিমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস। প্রথমে বলছে না অবজার্ভ করছে কে কোন কাজটা করে, তারপর হচ্ছে যে জিনিসটাকে ট্রেন করছে এটা একটা এক্সপেরিমেন্ট, তারপর অ্যানালাইসিস করে এটা করে দিয়েছে। ইন সায়েন্স দিস কুড মিনস দ্য অবজার্ভিং দ্য এফেক্ট অফ এ ট্রিটমেন্ট, experimenting with the different treatment, analyzing the result. Similarly, manager use scientific management theory to observe their workforce. There are different methods of completing tasks, analyze the effect of the changes. এটা কিন্তু কোনো এটা না, আমার বিভিন্ন জায়গা থেকে নিয়ে কালেক্ট করে আমি একটা নোটস বানাইছি, যেটা আমার বুঝতে সুবিধা হয়েছে মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আপনারা এটা পড়লে ইন ডিটেলসে আপনাদের বুঝতে সুবিধা হবে। বই তো আমি আপলোড করে দিবই, বইও আছে আমার কাছে গ্রিফিনের, তার বাইরেও এক্সট্রা নোট দিচ্ছি সোজা ভাষায়, যাতে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার ওয়ে। একটু এক্সপ্লেন করে দিয়েছি, কারণ স্লাইডে এত কিছু ইন ডিটেলসে দিলে স্লাইডটা খুব ক্লামজি লাগে। সো আমার কাছে যেটা মনে হয়েছে আই নিড টু I have to give an explanation. আমি কী করেছি, নোটস করে ওগুলাকে আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি, সো দ্যাট বিফোর দ্য এক্সাম ওয়েন উইল গো থ্রু ইট, আপনি যদি এটা রিড আউট করেন, এটা এত ডিটেলসে আছে, এটার যদি 20% 30% মাথায় থাকে ইউ ক্যান রাইট ইট ডাউন। When properly implemented, scientific management theory improves productivity. It evidence-based method prioritizes efficiency, reliability. Having scientifically rigorous work method in place create clear expectation of our employees, because it establishes a single right way to do things. It also gives manager a unified standard against which evaluate their employees. Scientific management theory has grown, especially since in its inception. There are now a variety of management strategy that fall under the umbrella level of scientific management theory. অনেক আরও আপডেট আসছে যারা ওই থিওরিটাকে আপডেট করে নিয়েছে। হিস্ট্রিটা একটু বলি, হিস্ট্রি 20th সেঞ্চুরিতে এটা করেছে ফ্রেডরিক টেইলর। ও কিন্তু ছিল হচ্ছে কি জানেন, ও কিন্তু ইঞ্জিনিয়ার ছিল। সে কাজ করতে গেছে, যে মনে হয়েছে যে টেকনোলজি নেই, এটাকে আরও বেটার ওয়েতে করা যায়, তখন সে এটা বেস্ট স্ট্যান্ডার্ড ফর ওয়ার্ক দ্যাট করে নিয়েছে। এটার আমি যাব না। টেইলরিজম ক্লাসিক্যাল থিওরির ম্যানেজমেন্ট, এই জন্য ওকে বলে টেইলরিজম থিওরি নামে এটা পরিচিত। এটা ডিস্টিংগুইশ 3 ক্যারেক্টারিস্টিক, হিস্টোরিক্যাল স্ট্রাকচার আছে, এটার একটা স্পেশালাইজেশন আছে, ফিনান্সিয়াল ইনসেন্টিভসের কথা সে বলেছে। 3টা জিনিসে ফোকাস করেছে, যে কীভাবে কাজ করে, স্পেশালাইজেশন, এবং যে যত বেশি প্রোডাকশন রেট যার যত বেশি হাই হবে বা ইউনিট, তাকে তো সেভাবে করে সে ফিনান্সিয়াল ইনসেন্টিভস দিয়ে সে মোটিভেট করার চেষ্টা করেছে। সে এখানে হিউম্যান বিহেভিয়ারাল পার্সপেক্টিভে কী আনছে, বিহেভিয়ার পার্সপেক্টিভে না, মানুষ অনেক সময় কোয়ার্কার সাপোর্ট, সুপারভাইজার যদি ভালো হয়, অনেক সময় টাকা কম থাকলেও কাজ করে, আবার এগুলো যদি খারাপ হয়, যতই টাকা দেয় মানুষ কিন্তু মোটিভেটেড হয় না টু ডু দ্য ওয়ার্ক। ও আবার এগুলো ইগনোর করেছে। এই জিনিসগুলো এখানেই আছে, তো আপনাদের এগুলো একটু পড়তে পারেন শেখার জন্য। মেন হচ্ছে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি, চুজ মেথড বেসড অন সায়েন্স, ইউজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ডিটারমাইন দ্য মোস্ট এফিশিয়েন্ট টু কমপ্লিট এ টাস্ক, ফোকাস অন ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রফিট, অ্যাসাইন ওয়ার্কার টাস্ক অন দেয়ার ন্যাচারাল স্কিল, যে যেটাতে ভালো। কেউ দেখবেন যে হচ্ছে গিয়ে খুব ইন্ট্রোভার্ট পার্সন, তাকে যদি ঠেলে ঠুলেও আপনি মার্কেটিংয়ে পাঠান, সে কিন্তু ভালো করবে না। সে কিন্তু ভালো করবে হচ্ছে ম্যানেজমেন্টে, কারণ সে গুড অবজারভার। যারা কথা কম বলে তারা কিন্তু অবজার্ভ করে বেশি, কারণ তাদের সময় থাকে। মানে এটা একটা কিন্তু হিউম্যান কোয়ালিটি, যে যারা ইন্ট্রোভার্ট পার্সন দেখবেন তারা বলে না মুখ ফুটে, কিন্তু দে হ্যাভ এ ভেরি গুড অবজারভেশন কোয়ালিটি। ম্যানেজমেন্টের জন্য কিন্তু অবজারভেশন কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। আপনাকে চুপচাপ অবজার্ভ করা, এটা কিন্তু মানে যে আপনি কে কাজ করছে কে হচ্ছে, সেও যদি বুঝে যায় যে আপনি সবাইকে অবজার্ভ করছেন, সেটা তার হলো না, তারা খুব ভালো মতো অবজার্ভ করতে পারে। মনিটর ইউর ওয়ার্ক পারফরমেন্স, অবজার্ভ দ্যাট হোয়াট ইউর ওয়ার্কার আর ডুইং ওয়াইল দে আর অন ক্লক, সো দ্যাট ইউ ক্যান কুইকলি অ্যাড্রেস এনি প্রবলেম।
If someone worker are confused or unproductive, it is up to their manager to set it and fix the issue. Divided workload appropriately between worker and manager, এবং ওয়ার্কলোডটাকে সবার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিভাইড করে দিতে হবে, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম দেওয়া যাবে না। The primary goal of scientific management is to increase efficiency. When Taylor began his scientific management experiment, he focused on the increasing efficiency by reducing the amount of time needed to perform tasks. This way was the good first step, that there are a lot more improving efficiency just doing so. এভাবে না, এটা গেল হচ্ছে গিয়ে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আমি আর ইন ডিটেলসে, আপনাদের মনে হয় না এর মধ্যে আর কোনো কোশ্চেন বাকি আছে? আমি হেনরি ফাউলেরটা নেক্সট ক্লাসে পড়াই। সবার চেহারা দেখে মনে হচ্ছে আর নিতে পারছে না। এখন বলেন এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে নাকি? যদি থাকে তাহলে যেন আমি সলভ করতে পারি। এখনই তাজা তাজা থাকতে থাকতে বলে ফেলেন, কারণ বাসায় যেহেতু আপনারা পড়বেন না, প্রবলেমও বের হবে। প্রেজেন্টেশন টপিকটা হচ্ছে গিয়ে আপনাদের প্রেজেন্টেশন ম্যানেজমেন্টের উপরেই তো দিবেন আপনারা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এই যে এইগুলো পড়বো না, এই যে হেনরি ফাউলের এটা, হ্যাঁ, এখান থেকে বলা হবে যে কোনো একটা টপিক ধরে, ধরেন আমি বললাম যে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই কথাটা শুনতে তো খুব মনে হচ্ছে যে একটা কী কথা, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি রেসপন্সিবিলিটি, হাউ ইটস ওয়ার্ক, ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর এ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। দেখেন আপনি, দেয়ার ইজ এ টু কি অ্যাসপেক্ট অফ ম্যানেজমেন্ট, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি কাজের জন্য কোনো একটা আপনাকে দায়িত্ব দিল, কিন্তু এটা অথরিটিয়ানশিপ আপনার কাছে নাই, ওই কাজটা কি প্রপারলি ডান করা যায় না? ডান করা যায় না। অথরিটি উইদাউট রেসপন্সিবিলিটি খুব, হ্যাঁ, অনেক রেসপন্সিবিলিটি অথরিটি ছাড়া আপনাকে ডান করতে হবে। কারণ হচ্ছে গিয়ে ওই জবটা হচ্ছে এত, আপনার লিডার হচ্ছে অটোক্রেটিক, ওইখানে আপনাকে যদি অথরিটি হিসেবে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি ওই কাজটা ভুল করবেন। অনেক সময় অথরিটি উইদাউট রেসপন্সিবিলিটি আপনাকে কাজ করতে হয়, অনেক সময় আবার অথরিটি থাকলে রেসপন্সিবিলিটির সাথে সাথে অথরিটিও দিতে হয়। ফর এক্সাম্পল, ডিফেন্স ওয়ার্কে আপনাকে কখনো রেসপন্সিবিলিটি, আপনার অথরিটিয়ানশিপ আপনাকে পাবেন না। অথরিটিয়ানশিপ বিলং টু দ্য ইয়োর যে চেইন অফ কমান্ড আছে তার। কারণ কি? এটা একটা অটোক্রেটিক সিস্টেমের জন্য। যখন বলবো ফায়ার ফায়ার, যতক্ষণ বলতেছেন না ফায়ার, আপনি ততক্ষণ পর্যন্ত ফায়ার করতেন। ফায়ার করাটাই শুধু আপনার রেসপন্সিবিলিটি, আশপাশে কোনো কাজ করতে হয় না। যখন আপনাকে ফায়ার করা ছাড়া অন্য অনেক কাজ করতে হয়, তখন কিন্তু আপনার অথরিটির সাথে, রেসপন্সিবিলিটির সাথে আপনার অথরিটিটা নেসেসারি হয়ে যায়। এটা একটা এক্সাম্পল যাব কীভাবে এটা করে। আপনারা 5 মিনিটের জন্য এরকম একটা বানাবেন। তো আপনারা বলেন যে আপনারা কি এরকম টাইপের টপিক চাচ্ছেন? আমি তো দিব যে, আমি দাঁড়ান একটু চিন্তা করে দিব আমি নেক্সট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ জি, আপনি কয় মিনিট পরে এসছেন? হ্যাঁ, অলরেডি জিজ্ঞেস করেন কোন ডেটে দিয়ে দিয়েছি। 14 তারিখেই না, 14 তারিখেই দিব। আর হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন হবে এই নেক্সট উইকের পরে, যে 17 তারিখের পরে, যে 18 তারিখ থেকে শুরু করবেন। স্যাটারডে থেকে আপনাদের ক্লাস আছে? স্যাটারডে থেকেই শুরু করব। 18 প্রেজেন্টেশন শুরু হবে 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে প্রেজেন্টেশন শুরু করব, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব। তারপর বিহেভিয়ারাল সায়েন্স যেটা আছে ওই থিওরিতে চলে যাবে, বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট সায়েন্স যেটা আছে ওখানে পড়তে চলে যাব, ঠিক আছে?